শুরু করতে চলেছি জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স, পাওয়ার্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড। বিজ্ঞাপনী চমক নয়, স্থানীয়তে ভরসা রাখুন। আজ আমাদের আলোচনার বিষয় পাইলস এবং ফিস্টুলা। এই দুটো বিষয় নিয়ে আমরা নাই নাই করে মোটামুটি আশেপাশে সবাইকেই কিন্তু দেখতে পারি, কম বয়স্ক কি বেশি বয়স্ক কি মাঝ বয়স্ক, সকলেই কিন্তু কিছু না কিছু এই সমস্যা, কোষ্ঠকাঠিন্য থেকে তারপরে যে পাইলসের সমস্যা ওতপ্রোতভাবে ভুগেই চলেছেন। তো আমরা ভাবলাম যে আমাদের ডিয়ার ডক্টরে অবশ্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুব জরুরি। তার জন্য কিন্তু আমাদের সেটে আমরা আজকে পেয়েছি ডক্টর অসিত কুমার চ্যাটার্জিকে। নমস্কার ডাক্তারবাবু, কেমন আছেন? ভালো। আপনি অনেকদিন আগে আমাদের আগে যে আরসিটিভিতে ডিয়ার ডক্টর হ্যালো ডক্টর সেখানে আপনাকে পেয়েছি, তবে আমরা কিন্তু আপ্লুত আমাদের এই ডিয়ার ডক্টরে আপনাকে পেয়েছি। থ্যাংক ইউ। আর আমাদের তরফ থেকে কেন বলবো, আমাদের বাগান বন্ধু যে রয়েছে একটি সোশ্যাল গ্রুপ, আচ্ছা, তাদের অঙ্গীকার হচ্ছে সবুজে সবুজ হয়ে উঠুক এবং সবার বাড়িতে একটি ছোট্ট করে বাগান থাকুক। এটাতে তারা বিশ্বাসী এবং তার সাথে সাথে যেটা বলবো যে আপনার জন্য একটি সবুজ উপহার না বলে বলবো একটি রঙিন উপহার তাদের তরফ থেকে, মানে আমাদের বাগান বন্ধুর তরফ থেকে একটি রঙিন উপহার আপনার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো এই উপহার? খুব ভালো। এটা না, এটা বাড়িতেই রাখবো এবং আমার স্ত্রী এবং মেয়ের ডিসিশন নেবে তারা কোথায় রাখবে, তবে তারাও খুব খুশি হবে। আমি খুব খুশি। হ্যাঁ, খুব সুন্দর। ঠিক। এবং আমার বাড়িতে ছাদেও অনেক গাছ আছে, ফুল ইত্যাদি বিভিন্ন রকম। আমার স্ত্রী মেয়ে দুজনে মিলে পরিচর্যা করে। খুব সুন্দর, ওরা খুব খুশি হবে। খুব ভালো লাগলো। তো আমাদের বিষয়ে একটু চলে আসি। আমাদের দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে রায় বাংলা, সেখানে কিন্তু আপনারা লাইভ আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের ইউটিউবে রয়েছে রায় বাংলা এই চ্যানেলটি। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ গুরুত্বপূর্ণ অনেক রকম তথ্য কিন্তু আমরা এই ডিয়ার ডক্টরের মাধ্যমে পেয়ে থাকি। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই জানবো আমরা যে পাইলস কি জিনিস এবং কেন হয়। এই যে পাইলস এবং ফিস্টুলা নিয়ে আজকের যে অনুষ্ঠান, এটা কিন্তু আমাদের অ্যানাস প্যাথোলজি রিলেটেড। অর্থাৎ ব্যাপারটা মলদ্বারে, যদিও ফিস্টুলার অনেক ভ্যারিয়েশন আছে, যেমন ডেন্টাল ফিস্টুলা হয় ইত্যাদি, আমরা সেটা পরে আসছি। আমাদের আজকের মূলত আলোচনা অ্যানাল সম্পর্কিত ব্যাপার নিয়ে। এবার হয় কি, আমাদের অ্যানাসে লোয়ার রেকটাম এবং অ্যানাসে অনেক সেন্সিটিভ নার্ভ থাকে, প্রচুর গ্ল্যান্ড থাকে, বিশেষ করে মিডিল পোর্শনে, অ্যানাসের মিডিল পোর্শনে। অ্যানাস বলতে একদম আমাদের শরীরে যে বিভিন্ন অরিফিসগুলো আছে, যে ছিদ্রগুলো, যেমন কান, নাক, ডিসচার্জ হয় বা কিছু বের হয়, ঠিক তেমনি আমাদের লাস্ট অরিফিস হচ্ছে শরীরে অ্যানাস। এবার কি হয়, অ্যানাসের থেকে মেন কাজ হচ্ছে স্টুল সেখান থেকে বের হয়, সেটা 4 to 5 সেন্টিমিটার লং হয়। এইবার ওই যে পাইলস যে কথাটা বলা হচ্ছে, পাইলস হচ্ছে কি অ্যানাসের ওই যে লোয়ার পোর্শন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ অ্যানাস, সেই জায়গাটা ভেন ফুলে গেলেই সেটা পাইলস, সোজা কথা। এবার এই ভেন কিন্তু শরীরের অন্যান্য জায়গায় ফলে, যেমন আমাদের পায়েও ফুলে যায়, ভেরিকোজ ভেন বলি, কিন্তু অ্যানাসের জায়গায় যদি ভেন ফুলে যায় আমরা সেটাকে বলছি পাইলস। অর্থাৎ সোয়েলেন অফ ভেন ইন অ্যানাস ইজ কল্ড পাইলস। তো এটা কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক। তো কি ধরনের, মানে কত ধরনের পাইলস হয় এবং রোগীরা কোন পাইলসে বেশি কষ্ট পান? পাইলস এক্সটার্নালও হয়, ইন্টারনালও হয়। এক্সটার্নাল কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যায়, বাড়ির লোকজন বুঝতে পারবে, কিন্তু ইন্টারনাল পাইলস হলে পরে ডাক্তারকে দেখাতে হবে, ওটা পাইলস না অন্য কিছু সেটা তো ডিটেক্ট করতে হবে। আর যন্ত্রণাদায়ক দুটোই যন্ত্রণাদায়ক। এবার নির্ভর করছে যে আমরা যে সময় পেশেন্টকে পাই, পাইলসের আবার গ্রেড আছে, যেমন ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। জেনারেলি আমরা থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, আমি তো হোমিওপ্যাথি কনসালটেন্ট হিসেবে ফোর্থ গ্রেডই পাই, কারণ আমাদের কাছে সবার শেষেই আছে, একদম শেষে। আমার বক্তব্য হচ্ছে যে শুরুতে যদি অ্যানাসে কোনো রকম প্রবলেম থাকে, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা উচিত। আচ্ছা, যেটা ইন্টারনাল, সেটা তো মানে একজন রোগী বুঝবেন কি করে যে তার কোনো পাইলসের সমস্যা ভবিষ্যতে হতে চলেছে? কারণ যেহেতু এটা ইন্টারনাল, তিনি নিজে থেকে বুঝতে পারবেন
পারছেন না বা বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিছুটা রিলেটেড থাকে তো, যেটা আপনি বললেন একদম 4th গ্রেডে এসে আপনি জানতে পারছেন বা রোগী আপনার কাছে এসছে, তো সেটা ইন্টারনালের ক্ষেত্রে তাদের কি কি সমস্যা? প্রথমত তো ব্যথা হবে, ব্যথা হয় এবং শুরুতেও অনেক সময় দেখা যায় যে ল্যাট্রিনে যাওয়া হলো, স্টুলটা বেরোচ্ছে, সেই সময়টা ব্যথা হলো। আমার কথা হচ্ছে যে আপনার যখন ব্যথা হলো আপনি সেটা নিয়ে গবেষণা করবেন না, কারণ আপনি লেমেন। আপনি সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুর শরণাপন্ন হন। ডাক্তারবাবু আপনার সিমটম শুনে, অনেক সময় না আমরা না দেখে সিমটম শুনেই বলে দিতে পারি এই ধরনের কিছু হচ্ছে, সেটা পাইলস হোক, ফিশার হোক, ফিস্টুলা হোক, একটা কিছু হচ্ছে। এইবার এই গবেষণার কথা একটু বলি, যে গবেষণা বলতে পেশেন্টরা কি ধরনের গবেষণা করে থাকে? যে যখন ব্যথা হচ্ছে, ব্যথা হলে ওরা করে কি, বেশিরভাগ পেশেন্টে হয় কি, অ্যাকচুয়ালি এটা পেশেন্টদের আমি দোষ দিতে চাই না, কারণ যে কোনো সমস্যা, একটা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, পেটের ব্যথার সমস্যা হচ্ছে, সেই সব ক্ষেত্রেও দেখেছি পেশেন্ট করবে কি একটু ঘরোয়া টোটকাতে যায়, কথায় কথায় একটা কথা শোনা যায়, আমরা খুব শুনি, আমার কাছে এসব এরকম বলে যে ডাক্তারবাবু গ্যাস হয়েছে, মাথাটা ব্যথা করছে। আমরা আপনি জানলেন কেমন করে গ্যাস হলে আবার মাথা ব্যথা করে? এবার পেশেন্ট তো সাধারণত তো এরা মেডিকেল লাইনের লোক নয়, ফলে এরা লেম্যান হচ্ছেন, তারা অ্যানাটমি ফিজিওলজিটা জানছেন না, তো তারা মনে করছেন গ্যাস থেকে হচ্ছে, এটা অ্যান্টাসিড খেয়েও দেখা যাচ্ছে রিলিফ হয়ে যাচ্ছে, ও গ্যাস হয়েছে। ডাক্তারবাবু বলছেন এই ধরনের গবেষণা তো এটাও এই সেক্ষেত্রেও তাই, দেখা গেলো ব্যথা হচ্ছে, সেও তো মনে করছে যে হয়তো আজকে মাংস খেয়েছি, পায়খানাটা টাইট হয়েছে, তার জন্য হয়তো হচ্ছে। আমার কথা হচ্ছে সমস্যা হলে আপনি একটু ডাক্তারের শরণাপন্ন হন, আপনি ট্রিটমেন্টটা না করুন, অন্তত জেনে নিন কি জিনিসটা হয়েছে। এবার সেই ডাক্তারবাবুকে পছন্দ হলে আপনার যদি মনে হয় ট্রিটমেন্ট করবেন করুন, নাহলে অন্য ডাক্তারবাবু আছেন যাবেন, কিন্তু জেনে নিন, কারণ ওই জায়গাটাতেই সময়টা চলে যাচ্ছে। আর একটু বলবো, যারা এই ব্যাপারে একটু অভিজ্ঞ, আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করুন, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুন, যারা একটু অভিজ্ঞ ডাক্তার তাদের কাছে যান, তারা ভালো ডায়াগনোসিস করতে পারেন। আমাদের এই রায়গঞ্জ শহরে অনেক ভালো ভালো ডাক্তার আছে। এবার বলছি, ব্যথা হবে, আরো অনেকগুলো কারণ ঘটনা ঘটে, সিমটম আসে, ইচিং হতে পারে, চুলকায়, ইরিটেশন হয়, পায়খানা পড়ার সময় অস্বস্তি হয়, এবং বাথরুম থেকে ওয়াশ করে বেরোনোর পরেও সেই অস্বস্তিটা থাকে, এরকম। হ্যাঁ, এগুলো হয়। তারপরে জায়গাটা ফোলা দেখতে পাচ্ছে, হাত দিলে কিন্তু এটা ফোলা ফোলা লাগছে। এবার সেটা ফোলা টিউমার না অন্য কিছু, সেটা তো বোঝা সম্ভব না, সেটা ডাক্তারবাবুই দেখবেন। এইসব কোনো রকম সিমটম এলে পরেই, আর ব্লিডিং তো একটা আছে, যদিও ব্লিডিং সবসময় হবে তা না, কিন্তু হলেই আপনি কোনো, কারণ অ্যানাল ক্যান্সারও হয়, অ্যানাল ক্যান্সার হলেও ব্লিডিং হবে। এবার বুঝবো কেমন করে এটা ক্যান্সার না পাইলস না ফিস্টুলা না ফিশার? আমার পক্ষে তো সম্ভব নয়, আমি তো সাধারণ মানুষ। সরাসরি ডাক্তারের কাছে চলে যান, পাড়ার দোকানে যাবেন না, দেরি হয়ে যাচ্ছে। যখন ব্লিডিং এর কথা উঠেই এলো, আচ্ছা পাইলস এবং ব্লিডিং এই দুটোর মধ্যে কি ওতপ্রোতভাবে কোনো সম্পর্ক রয়েছে? অলমোস্ট, কিন্তু তার মানে এই নয় যে পাইলস হলে ব্লিডিং হবে, কারণ ব্লাইন্ড পাইলস হয়। পাইলস আছে, ফোলা আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, ইরিটেশন আছে, ইচিং আছে, সবই আছে, কিন্তু ব্লিডিং হয় না। এরকম হয়। আবার দেখা যায় যে আমার কাছে এরকম পেশেন্ট এসেছেন, 5 বছর আগের সমস্যা, সেই সময় ব্লিডিং হয়েছিল, তিনি তৎকালীন সময় কোনো ডাক্তারবাবুকে দেখেছিলেন, ব্লিডিং বন্ধ, তারপরে এই 5 বছর ধরে ব্লিডিং নেই, কিন্তু কমপ্লিকেশনগুলো আছে। আবার ব্লিডিং যে হয় না যেটা বললাম, সেটা তো আছেই, ব্লিডিং নাও হতে পারে, ব্লাইন্ড পাইলস, ব্লিডিং বলে কিছু নেই, অথচ ফুলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে একটু যাই আমি ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট কিভাবে হয়, কত দিন একটা সময় ধরে হয়, এবং এটা পুরোপুরি নিরাময় কিনা? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি বলবো যে প্রথম কথা হচ্ছে, অ্যাট দ্য ভেরি বিগিনিং কেউ আসে না। আমরা যেমন ক্যান্সারের ক্ষেত্রে দেখি না, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, জেনারেলি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে কেউ ক্যান্সার নিয়ে আসে না, জানতেই পারে না যে কোনো সময়, কারণ কোনো সিমটম থাকে না। তো এই ক্ষেত্রেও ঠিক তাই, শুরুতে পেশেন্টরা আসে না, পেশেন্টরা খুব শেষ সময় আসে। এবার শেষ সময় এলে পরে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা ভালো বলবেন, তারাও দেখা যায় ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে পেন কিলার দিচ্ছেন, আমি এগুলো দেখেছি, পেন কিলার দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অয়েন্টমেন্ট দিচ্ছেন। তারপরে হয়তো একটা সময় তারা বললো যে না, এটা সার্জারি করতে হবে। কোনো ডাক্তারবাবু হয়তো দেখেই বলে দিলেন যে না সার্জারি, এটাও আমি দেখেছি। আমি কলকাতায় একজন ডাক্তারবাবুকে চিনতাম, কেরালার ভদ্রলোক, তিনি আমার পরিচিত একটা পেশেন্টকে দেখে বলেছিলেন যে এটা সার্জারি মাস্ট। হ্যাঁ, দেখি ডায়াগনোসিস করে রেকটামে কোনো রকম ইনভেস্টিগেশন না, কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস করেই বলে দিলেন যে ওনার পাইলস এবং ফিশার হয়েছে, সার্জারি মাস্ট। আচ্ছা, হ্যাঁ,
তো সেটা সার্জারি ডাক্তারবাবু বলবেন, তাতে কতটা নিরাময় হয় না হয় এটা আমি বলতে পারবো না। আর আমাদের লাইনে ট্রিটমেন্টে বলবো, আমার কাছে যদি কেউ আসে, আমি শুনলেই বুঝি যে এটা কতদিনের কেস। পেশেন্ট আমার কাছে লুকাতে পারে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে কারণ পেশেন্ট লুকালে পরে আমি বলেই দিই যে আপনার তাহলে এই সমস্যাটা হতেই পারে না। আপনি ঠিক করে বলুন যে আপনি বলছেন 6 মাস ধরে এই সমস্যাটা হতে পারে না, ওটা 6 বছর কিনা বলুন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা এবং কিন্তু থাকে, হ্যাঁ। হ্যাঁ, এবং পেশেন্ট শেষে বলে হ্যাঁ মানে 6 বছর না, ওই আর কি 3-4 বছর ধরে আছে। তেমন 6 মাস থেকে 3-4 বছর চলে গেল, ওটাকে আরো 2-3 বছর বেশি করা যায়। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আগে আপনারা ভালোভাবে বাড়িতে ঠান্ডা মাথায় আলোচনা করে নিন যে এই ট্রিটমেন্টটা আপনারা হোমিওপ্যাথিতে করতে গেলে প্রচুর সময় লাগবে। আমি তো পেশেন্টকে বলি 4-5 বছর লাগবে। এই 4-5 বছর ট্রিটমেন্টটা করতে হবে অ্যাট এ স্ট্রেচ, মানে উইদাউট এনি ব্রেক। আপনি আজকে খেলেন, আবার মাঝখানে 10 দিন বাদ দিলেন, আবার খেলেন, হবে না। আর পেশেন্ট যদি বলেও যে হ্যাঁ আমি খাবো, আমি বললাম বাড়ি থেকে ঠান্ডা মাথায় চিন্তা করো। 4-5 বছর কিন্তু মানে এই সময়টা না, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। কারণ শুরুতে মনে হবে পারবো, 6 মাস যেতে যেতেই পেশেন্ট হাঁপিয়ে যায়। এত মেডিসিন, কারণ মেডিসিন আমি যেভাবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিই, আমি ওই সমস্ত রোগ ঘেটে একটা মেডিসিন দিয়ে ওইভাবে দিই না। আমি যে জায়গা থেকে শিখে এসেছি কলকাতার ডক্টর পি ব্যানার্জির কাছ থেকে, সেই জায়গায় আমরা একদম অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মতো, জ্বর হলে একটা মেডিসিন, বমি হলে একটা মেডিসিন, আমাদের ঠিক সেরকম। ফলে আমাকে ওই যে ফুলে যাওয়া, ভেন ফুলে যাওয়া, তার জন্য মেডিসিন দিতে হবে। পেশেন্ট বলছে আমার কনস্টিপেশন থাকি, তার জন্য মেডিসিন দিতে হবে। তারপরে হয়তো ইচিং হচ্ছে, এটা আমি ইদানিং আমার কাছে যে সমস্ত পেশেন্ট আছে বলছে খুব ইচিং হচ্ছে, তো ইচিং এর জন্য, ইচিং মানে ওখানে ইনফেকশন কিছু হচ্ছে, দিতে হবে। ক্রিমি আছে কিনা থাকলে আবার তার মেডিসিন দিতে হবে। তো এগুলো ব্যাপার। আবার ব্লিডিং হলেও আবার ব্লিডিং হলেও তার মেডিসিন দিতে হবে। এবার এগুলো এতদিন ধরে মেডিসিন খাওয়াও তো ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, তো এই ধৈর্যটা প্রথমে রাখতে হবে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি একটা ভালো জিনিস সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে মাথায় এটা রাখবেন না যে আমি কিওর হবো। কিওর হয় না তাই বলে নয়, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি তাই না। আমি অন ক্যামেরা বলছি বলে অনেক সময় অনেকে ভাবতে পারে যে আমি বোধহয় এড়িয়ে যাচ্ছি, যে কিওর হয়তো ডাক্তারবাবু করতে পারবেন না তাই জন্য হয়তো এইসব কথা বলছেন, তা নয়। কিওর হয়, কিন্তু মুশকিল হচ্ছে ধৈর্যটা যেহেতু রাখা যায় না, অনেক দিন ধরে, অনেক বছর ধরে ট্রিটমেন্ট করতে হয়। আমি বলবো কয়েকটা জিনিস মানতে হবে, যেমন ফুড হ্যাবিট, লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। বেশি মাংস জাতীয় খাবার খাওয়া যাবে না, যতটা একদম স্টপ করে দিলে আরো ভালো, যেহেতু আমার প্রবলেমটা আছে। কারণ ওটা আবার জানান দেবে, আজকে মাংস খেলাম নাও হতে পারে, মাসে 2-3 বার খাওয়ার পরে হয়তো দেখা জানান দিচ্ছে। সেই জায়গাটা একটু কন্ট্রোল। ফাইবার জাতীয় খাবার খেতে হবে, শাকসবজি ইত্যাদি, যাতে ইন্টেস্টাইনের পেরিস্টলসিসটা বেড়ে যায়, যেহেতু ওর মধ্যে ফাইবার থাকে। স্টুলটা ক্লিয়ার হবে, এটার খেয়াল রাখতে হবে। টাইমলি খাওয়া দাওয়া, রাত্রি না জাগা। আজকের দিনে কিন্তু এটা বড় সমস্যা। রাত্রি জাগলে কিন্তু পেটের প্রবলেম হবেই হবে। আমি পেটের প্রবলেম যখন হবেই হবে, মানে পেটের প্রবলেমের সাথে কি আবার খুব রকম ভাবে জড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জড়িয়ে আছে তো। কারণ ওই যে আমার কনস্টিপেশন হবে। আচ্ছা, রাত জাগলে আমার কনস্টিপেশন হতেই পারে। আমার লাইফস্টাইল তো ঠিক নাই তো। আমি রাত্রে ঘুমোচ্ছি 2টোয়, আমি উঠছি 10টায়, আমি ব্রেকফাস্ট করছি 11টায়, মানে খাওয়ার কোনো ঠিক নেই। সব ইনডাইজেশন হবে, হজমের গন্ডগোল হবে, স্টুল কনস্টিপেটেড হবে। স্টুল কনস্টিপেটেড হলে এই সমস্যা আসবেই। কাজে রাত্রি জাগরণ কিন্তু নিষেধ। তারপরে যারা অ্যালকোহল ইনটেক করে, হঠাৎ একদিন করলে অকেশনাল কোনো ব্যাপার না, করতে পারে। কিন্তু কেউ কেউ আছে অ্যাডিক্টেড, না করলে হবে না, তাদের কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, আপনার অনুমতি থাকলে একটা প্রশ্ন করতে চাই, ভয় করতে পারি? সেটা হচ্ছে এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে সবার মধ্যে একটা মূল বদ্ধ ধারণা থাকে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ নাকি আগে প্রথমে জিনিসটাকে খুব বেশি রকম বাড়িয়ে দেয় এবং তারপরে কমায়, তাই জন্য আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবো না, এরকম কিন্তু অনেকের ধারণা রয়েছে। একদম না, এটা একদম ভুল ধারণা। কিন্তু ভুল ধারণা আমি বললেও পেশেন্ট যে এটা বলছে সেটা তাদের দোষ না। আচ্ছা, কেমন শুনি? কিরকম, কোনো ডাক্তারবাবু বলেই দেয় যে আমার মেডিসিন কিন্তু প্রথমে বেড়ে যাবে তারপরে কমাবে। তো আমার কথা হচ্ছে আমার একটা রোগ আছে, তার জন্য আমি কষ্ট পাচ্ছি, সেটা নিয়ে গিয়ে যদি আবার বেড়ে যায়, এটা সাংঘাতিক ব্যাপার। মানে আমি তাহলে ওই গলিতে যাবোই না একদম। এবং আমার কথা হচ্ছে আমার মেডিসিনে বাড়বে না, কিন্তু যদি বেড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ মেডিসিনটা চেঞ্জ করবো। মেডিসিন অ্যাগ্রিভেশন হচ্ছে, বেড়ে যাচ্ছে, ওটা বেড়ে গিয়ে পরে কমাবে না, সঙ্গে সঙ্গে ওটা স্টপ করে অন্য মেডিসিন দেবো, বা ওই মেডিসিনের হয়তো ডোজটা ঠিক করলাম। মানে এটা কি
কি আগে ছিল এরকম কোনো ব্যাপার ছিল যে হোমিওপ্যাথি ওষুধ খেলে ব্যাপারটাকে একদম না পুরোপুরি না না কাটিয়ে নির্মূল করা না 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 এরকম ছিল? আমি তো অনেক রোগের ট্রিটমেন্ট করছি। রিসেন্ট আমার কাছে একজন পেশেন্ট অলমোস্ট কিওর হয়ে গেলেন অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস, হায়দ্রাবাদ থেকে এসেছে, ওই এশিয়ান ইনস্টিটিউট অফ কঠিন একটি রোগ। হ্যাঁ, এবং প্রচন্ড পেইন হচ্ছে, প্রচন্ড ভমিটিং হচ্ছে। প্রথমে তো মেডিসিন দিলাম, ঠিক মতো খাননি, 23 দিন পরে এলেন। আমি বললাম তো এতে চলবে না, 4-5 দিনের মেডিসিন দেওয়া হচ্ছে, 23 দিন পর ইনভেস্টিগেশন হলো। হওয়ার পরে বললাম যদি সিনসিয়ার হন তাহলে আমি ট্রিটমেন্ট দিতে পারি, কারণ আমি দুর্নাম ডেকে আনবো না নিজে, আপনারও কষ্ট হচ্ছে, আপনি তাহলে অন্য কাউকে দেখাতে পারেন। তা আমাকে বলছে ডাক্তার সারবে তো? আমি অবশ্যই সারবে, এই নিয়ে আমার চিন্তা নাই, আমার মেডিসিন সিলেক্টেড, এটা কমাবি। কারণ আমার স্যাররা এই মেডিসিন লাখ লাখ পেশেন্টের উপর প্রয়োগ করেছে, তারপরে দেখা গেছে কি হবে, কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে খেতে হবে। কারণ আমার মেডিসিন আছে অ্যাকিউট স্টেজ, তো 2 ঘন্টা পর পর মেডিসিন আছে, দিনে 8 বার খেতে হবে। আপনি এবার 4 ঘন্টা পর পর 5 বার খাচ্ছেন, হবে না। কারণ এটা তো আমি নিজে ঠিক করিনি, এটাকে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে এসেছে, এই ডোজটা ঠিক করা হয়েছে। পেশেন্ট মোটামুটি 2 মাস খাওয়ার পর আমি সিটি স্ক্যান করালাম, কারণ আগে এমআরআই করা ছিল, এমআরআই এমআরসিপি করা ছিল, সিটি স্ক্যান করালাম, দেখাচ্ছে প্যাঙ্ক্রিয়াস নরমাল। ট্রিটমেন্টটা চলছে, কারণ সামনে ব্লাড টেস্ট করাবো, কিছু প্যারামিটার হাই আছে, তারপর ছেড়ে দেবো। তো বন্ধুরা, আপনারা তো আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং এই মুহূর্তে আমি যেটা বলবো যে আপনাদের যদি এই প্রসঙ্গে কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউবে গিয়ে যে কমেন্ট বক্স সেশনটা রয়েছে সেখানে অবশ্যই কমেন্ট করতে পারেন। এছাড়াও যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু আপনি প্রশ্ন করতেই পারেন। আচ্ছা ডাক্তারবাবু, কাদের কাদের পাইলস হওয়ার সম্ভাবনা রয়েছে? মানে কিছু কিছু বাচ্চাদের কিন্তু ছোটবেলার থেকে আমি একটা জিনিস দেখি যে 4-5 দিন পটি হচ্ছে না, পটি যেতে ভয় পাচ্ছে, গেলেই কান্নাকাটি করছে। তো এই সব বাচ্চারা বড় হবে যখন, তাদের কি পাইলস হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ থাকে, কিন্তু জেনারেলি যে ধারণাটা আছে সেটা হচ্ছে যাদের ক্রনিক কনস্টিপেশন আছে তাদের পাইলস হয়, দীর্ঘদিনের কনস্টিপেশন। কিন্তু আমি বলি না, কনস্টিপেশনের জন্য পাইলস হয় না। পাইলস হয় ওই যে বাচ্চাটাকে আমি ল্যাট্রিনে পাঠিয়ে বলি বস কোদ দে, ওই যে কোদ দিচ্ছে, ওই যে প্রেশার দিচ্ছে, ওই প্রেশার দিলেই কিন্তু ভেন্টে ফুটবে। গল্পটা ওখানে লুকিয়ে আছে। কি আমরা বলি না চেষ্টা কর, চেষ্টা করি, চেষ্টা দিতে গেলে বাচ্চাটা, ওর তো প্রেশার আসছে না, ও তো প্রেশার দিচ্ছে, প্রেশারটা দিতে গেলেই ভেনে চাপ পড়ছে, অ্যানাসের ভেনে। এটা দেখুন কত আমরা মারা জানি না এই ব্যাপারগুলো, এবং ওই ভেনাসে চাপ পড়ছে, ওই চাপ পড়লেই, প্রেশার পড়লেই ভেনটা ফুটবে। এবং এটা যেমন একটা কারণ, পাশাপাশি আবার ক্রনিক ডায়রিয়া অনেকে আছে, প্রায় ক্রনস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, ওটা পেটের সমস্যা, ইরিটেশন হয়, বারবার ল্যাট্রিনে যায়, হয়তো দিনে 3-4 বার তাদের ল্যাট্রিন করতে হচ্ছে, করে এসে বলে ওই একটু হয় একটু হয় না। দেখবেন এটা কিন্তু গিয়ে ম্যানিয়া তো আছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এবং তারা গিয়ে কিন্তু ওই প্রেশার দেয়, করে এসে আবার যায়। হ্যাঁ, হয়তো ল্যাট্রিন হয়ে গেল, হয়তো স্নান করে বেরোলো, বের হয়তো কিছু টিফিন করে আবার যাচ্ছে, বাইরে বেরোবে আবার যাচ্ছে, প্রেশার দেয়। তারপরে প্রেগনেন্সিতে কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। কেন? প্রেগনেন্সি হলে পরে যখন যত সময়টা এগোবে তত কিন্তু কনস্টিপেশনের ব্যাপারটা আসে, যেহেতু বাচ্চাটা ওই জায়গায় আছে না, কাছাকাছি, রেকটামের কাছাকাছি আছে, তো ইউটেরাসে কিন্তু রেকটামের কাছাকাছি। তো অধিকাংশ প্রেগনেন্ট মায়েদের আমি দেখেছি যে কনস্টিপেশনের প্রবলেম হয়। আমার এই ক্ষেত্রে একটা সাজেশন আছে, আমার সাজেশন হচ্ছে যে আপনি তো গাইনো দেখাচ্ছেন, যদি দেখেন কনস্টিপেশন হয়েছে, আপনি গাইনো ছাড়া কারোর মত নেবেন না। অনেক সময় অনেকে পারে পাড়ার দোকান থেকে একটা ল্যাক্সেটিভ নিয়ে আসলো, আমরা তো এখন নাম জেনেই যাই, আর ইন্টারনেটের দুনিয়ায় নাম জানা খুব সহজ, নিয়ে আসলেন, ওটা করবেন না। তাতে তো বাচ্চাটারও কোনো অসুবিধা হতে পারে, সেই ল্যাক্সেটিভের মধ্যে কি আছে, কোনটা খাওয়া যায়। আমার কাছে এলে আমি বলি যে পরিষ্কার গাইনো কনসাল্ট করছেন, গাইনোর কাছে যান, তার সাজেশন নিন, তিনি বলে দেবেন যে আপনার কোন ল্যাক্সেটিভ প্রয়োজন কিনা আদৌ, তিনি কিভাবে সেটা ট্রিটমেন্ট করবেন। এমনকি যদি ল্যাক্সেটিভের প্রয়োজন হয়, আমি আরেকটা কথা বলে রাখবো, আপনারা সেই গাইনো ডক্টরের কাছে গিয়ে বলবেন যে এই মেডিসিনটা আমি কতদিন খাবো, দেখা গেলো একটা তো কৌটা দিয়েছে, এটা খেতে হবে, দিনে 1-2 বার যাই হোক। তো দেখা গেল যে কয়েকদিন খাওয়ার পর স্টুলটা ক্লিয়ার হচ্ছে, তাহলে কি আমি খেয়ে যাবো, সেটাও জেনে নেবেন। তাহলে ডাক্তারবাবু যদি বলে দেয় যে হ্যাঁ আপনি খেয়ে যাবেন, এই ফাইলটা কমপ্লিট করবেন, খাবেন। যদি বলে না আপনি খাবেন না, যখন নর্মাল হয়ে গেছে আপনি ছেড়ে দেবেন, স্টপ করে দেবেন, আবার যদি সমস্যা হয় তখন খাবেন, তাহলে সেইভাবে চলবে। মানে প্রেগনেন্সির সময় ডাক্তারের মতামত ছাড়া অন্য কোনো মতামত নেওয়াটা বোকামি। আচ্ছা, যাদের পাইলস, এরকম গর্ভবতী মহিলা তো অনেকেই রয়েছেন, তো সেই সময় যাদের একদম শেষের দিকে, যখন ডেলিভারির আগে, ডেট
যখন ডেলিভারির একটা ডেট চলে আসে তখন যখন পাইলস ধরা পড়ে তো তখন কি তাদের ব্লিডিং হওয়ার এরকম সম্ভাবনা থেকে যায় কি? হতে পারে। সেখান থেকে অ্যানিমিক যে পেশেন্ট রয়েছে তাদের কি কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে? ক্ষতি মানে যদি একজন পেশেন্ট মানে কোনো মা যদি প্রেগনেন্ট হয়ে গেলেন তিনি তো সঙ্গে সঙ্গে গাইনো দেখাচ্ছেন, অন্তত উচিত। হ্যাঁ, দেখাচ্ছেন। এবার গ্রামেগঞ্জে অনেকে দেখাচ্ছেন না, সেটা আলাদা কথা, উচিত। গাইনো সমস্ত ইনভেস্টিগেশন করছেন, একদিকে যেমন বাচ্চাটাকে দেখার জন্য ইউজি করছেন, মায়ের বিভিন্ন টেস্ট হচ্ছে, ব্লাড টেস্ট, গ্রুপ টেস্ট, সমস্ত কিছু দেখছেন। ফলে কারো অ্যানিমিয়া থাকলে ডাক্তারবাবু নিজে কন্ট্রোল করবেন, আয়রন ট্যাবলেট দেবেন, এমনি তো দেওয়া হয় গর্ভবতী, হ্যাঁ, বিভিন্ন গ্রামেগঞ্জে হেলথ সেন্টার থেকে দেওয়া হয়, হাসপাতাল থেকে দেওয়া হয়, ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন। ফলে সেই দিক দিয়ে আর পাইলস হলে ব্লিডিং হলে যে অ্যানিমিয়া হঠাৎ করে হবে তা না, তো সেটা তো দীর্ঘদিন ধরে ব্লিডিং হতে থাকবে, সেটা জেনারেলি দেখা যায় না আমার মনে হয়, কারণ আমি তো পাই অনেকের শুনি পাইলস হলে প্রচন্ড একটা ব্লিডিং এর প্রবণতা থাকে। ব্লিডিং আমাদের মেডিসিন দিলে কমে যাবে, কারণ আমাদের কাছে এসে বলেও যে আমার ব্লিডিং হচ্ছে, অ্যাকচুয়ালি ব্লিডিং হলেই বেশি আসে। হ্যাঁ, এমনি ব্লিডিং, ব্যথা, ইচিং ফিচিং হলে অত আসে না, ইচিংটাকে নিজের একটু টোটকা মটকা করে যে প্রচন্ড ব্যথা হচ্ছে, কিছু ল্যাট্রিনে যেতেই পারছে না। সে কতটা কার্যকরী? সে কার্যকরী, আমি দেখেছি সার্জনরাও এটা বলে থাকেন, সবাই বলেন কিনা জানি না, সার্জনদের দেখেছি যে গরম জল, ঠান্ডা জল, কটন দিয়ে একবার গরম জল ভিজিয়ে সেঁক দেওয়া, তারপরে আবার ঠান্ডা জল, অল্টারনেটলি উপকার পাওয়া যায়, আরাম পাওয়া যায়। কিউরেবল নয়, কিন্তু মাথায় রাখতে হবে এটা কিউরেবল নয়, টেম্পোরারি রিলিফ। যেমন আমার বাত হয়েছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু বলেছেন হট কম্প্রেস করবেন, হট কম্প্রেস যত দেওয়া যাবে পেশেন্ট রিলিফ পাবে, কিন্তু কিওরের ব্যাপারটা কিন্তু আলাদা। তো কোন স্টেজে গিয়ে অপারেশনের যোগ আসে? আমরা তো অপারেশন সাজেস্ট করি না, আচ্ছা, কারণ আমরা দেখেছি প্রয়োজন পড়ে না। তার থেকে বড় কথা হচ্ছে যে অপারেশন করে রিকার হতে আমরা খুব দেখেছি। আচ্ছা, যে অপারেশন হয়ে গেছে, ডাক্তারবাবু বলেছে হয়তো একটা কিছু থেকে গিয়েছিল, রুট জানি না কি হয়েছিল, সেটা ডাক্তারবাবু বলতে পারবেন, কিন্তু দেখা গেছে আবার সমস্যা হচ্ছে। আমার কাছে এরকম পেশেন্টও এসেছে সেকেন্ডে। হ্যাঁ, তো আমরা সাধারণত বলি না, কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা ডিসিশন নেবেন, তারা দেখে লোকাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা করবেন, পরে তারা দেখলেই বুঝে যাবেন যে না এটা তাদের মেডিসিনে কতটা হয়। অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথিতে মেডিসিনে কতটা হয় আমি নিজেও জানি না, কিন্তু আমাদের তো ভালো ভালো মেডিসিন আছে। তো হোমিওপ্যাথিতে যদি দীর্ঘ 4-5 বছর কেউ ট্রিটমেন্ট করান তাহলে কি সম্ভাবনা, মানে সারা জীবনে আর কখনো হবে? হ্যাঁ, এটা কিওর হলে আর হবে না, কিন্তু আমি খুব সত্যি কথা, আমি এই ধরনের কোনো পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু 4-5 বছর ধরে কেউ খেয়েছে, কিওর হয়ে গেছে, আমি চোখে দেখি। কারণ 4-5 বছর ধরে খেয়ে যাচ্ছে, ব্রেক করে দিচ্ছে, তো আসছে কিন্তু ব্রেক করতে হয়তো 6 মাস করে ট্রিটমেন্ট ছেড়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে একটা পেশেন্ট আছে, ভদ্রমহিলা, বোধহয় মোর দেন 2 ইয়ার্স হয়ে গেল কন্টিনিউ ট্রিটমেন্ট করছে না, কিন্তু সব জায়গায় করে এসেছেন। বলছে আমি সব জায়গায় করে এসেছি, আমি অ্যালোপ্যাথি দেখিয়েছি, হোমিওপ্যাথি দেখিয়েছি, আয়ুর্বেদিকও করেছি, করে শেষে আপনার এই মুহূর্তে ওনার যেটা সমস্যা হচ্ছে সেটা হলো ইচিংটা হয়, ব্লিডিং নেই, ব্যথাও নেই, ইচিং হয়, আর ওই কোনো সময় একটু কনস্টিপেশন হয়ে গেলে তখন একটু হয়তো লাগছে, কারণ ওনার কিন্তু পাইলস নেই, সঙ্গে ফিশারও আছে। এবং ডায়েট চার্টে যাবো যে কি কি ধরনের খাবারগুলো আমাদের খাওয়া উচিত আর কোনগুলো নয়। বেশি বললে মানুষ মনে রাখতে পারবে না, সংক্ষেপে হচ্ছে খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবার রাখতে হবে, যেমন শাকসবজি খাওয়া, সবজি খাওয়া, আমরা কিন্তু সবজিটা খুব কমই খাই, বিশেষ করে শাকসবজি। তারপরে হচ্ছে খাবার ধীরে সুস্থে খাওয়া, মানে আমি বলছি যে চিবিয়ে চিবিয়ে খাওয়া, যেটা হজমে সহায়তা করে। তারপরে হচ্ছে মাংসটা কিন্তু এই রোগের জম, আমি এই কথাটা কোট আনকোট বলি, মাংস এই রোগের জম, মাংস খেলে কিন্তু কনস্টিপেশন হয়। এবার মাংস তো ছেড়ে দেওয়া একটা কষ্টকর ব্যাপার, হ্যাঁ, প্রিয় জিনিস, তো সেটা কমপ্লিটলি ডায়েট থেকে দূরে রাখা উচিত মাংস। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সময় দেওয়ার জন্য, আশা করি আপনাকে আগামী দিনে আবারও পাবো। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাইলস থাকলে, ফিস্টুলা থাকলে কিন্তু যেগুলো খাবার ডাক্তারবাবু অ্যাভয়েড করতে বলবেন সেগুলো কিন্তু অবশ্যই করবেন, তাতে আপনারাও সুস্থ থাকবেন, আর আপনারা সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার। রাই বাংলা